আজকের ভিডিওটি শুধুমাত্র এনুমারেটর এবং সুপারভাইজারদের জন্য তৈরি করছি। তাহলে আসুন আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেন্সাস বিষয়ক সমস্ত তথ্য জেনে নিই। জনগণনা 2027-এর ভূমিকা। প্রশিক্ষণ অধিবেশনের উদ্দেশ্য। প্রশিক্ষণ কেন দেওয়া হচ্ছে? ভারতের জনগণনা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়া এবং জাতীয় পরিকল্পনা ও নীতি তৈরিতে এই গুরুত্ব বোঝানো। জনগণনা 2027-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ এবং পদ্ধতিগত দিকসমূহ ব্যাখ্যা করা। জনগণনা প্রক্রিয়ার সঠিক তথ্যের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের পরিষ্কার ধারণা দেওয়া। গণনাকারী ও তত্ত্বাবধায়কদের কাজের ধাপগুলি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি করা। এই যে সমস্ত পয়েন্টগুলো দেখলেন, এই সমস্ত বিষয়কে উদ্দেশ্যই কিন্তু এই সমস্ত বিষয়ের উদ্দেশ্যই কিন্তু আমাদের সেন্সাস। এটি একটি 150 বছরেরও বেশি ঐতিহ্য। প্রতি 10 বছরে সংঘবদ্ধ উদ্যোগ নিয়ে পরিচালিত হয়, যার প্রথম সম্পূর্ণ জনগণনা হয়েছিল 1881 সালে। বিশ্বব্যাপী পরিসর কি? এটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রশাসনিক ও পরিসংখ্যানগত কার্যক্রম। ধারাবাহিকতা কি? জনগণনা 2027 এই ধারার 16তম এবং স্বাধীনতার পর 8ম জনগণনা। তাই 2027-এর জনগণনা কিন্তু আমাদের 8ম। ডিজিটাল পদ্ধতির সূচনা। অধিক দ্রুত ও নির্ভুল তথ্য সংগ্রহের জন্য এটি ভারতের প্রথম ডিজিটাল পদ্ধতির পরিচালিত জনগণনা। তাহলে বন্ধুরা, এর আগে যতগুলি জনগণনা ছিল প্রত্যেকটি কিন্তু খাতা কলমে, বড় বড় খাতা নিয়ে খাতা কলমে লিখিত আকারে সেইগুলো ইনপুট করতে হতো, কিন্তু এখন এই আধুনিকতার ছোঁয়ায় আমরা ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করব। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগণনা পরিচালনার অতিরিক্ত সুবিধাগুলি আপনারা দেখে নিন। এখানে আমরা আগে যখন খাতায় বড় বড় খাতায় সেন্সাসের সমস্ত কিছু নেওয়া হতো, তখন কিন্তু অনেক ভুলের সম্মুখীন হতে হতো। সেই ভুল কিন্তু এখন নেই বললেই চলে। একটা ভুল হলে সেটা আবার মুছে আবার পুনরায় এডিট করা যায়। তাহলে দ্রুত তথ্যের প্রক্রিয়াকরণ ঘটে, শ্রম সাশ্রয় হয়, সরকারি অগ্রগতি হয় এবং চার্জ অফিসার এবং অন্যান্য কর্মকর্তারা কার্যক্রমের অগ্রগতির কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারেন এবং পরিবেশ বান্ধব। তাহলে আপনাদের মতো গণনাকারী ও তত্ত্বাবধায়কদের সংঘবদ্ধ উদ্যোগ এবং নিষ্ঠাপূর্বক কাজের মাধ্যমেই জনগণনার কাজকর্ম পরিচালিত হয়ে আসছে। তাহলে আপনারা যারা এনুমারেটর এবং যারা সুপারভাইজার এবং উপরস্থ সমস্ত অফিসারদের দ্বারা এবং সর্বস্তরের কর্মী এবং সর্বোপরি আমাদের দেশবাসীর সহযোগিতায় কিন্তু এত বড় একটি কর্মকাণ্ড অতি সহজেই সমাপ্ত হয়। জনগণনা কি? আচ্ছা, জনগণনা হলো নির্ধারিত সময়ের কোনো দেশের প্রতিটি পরিবার এবং প্রতিটি ব্যক্তির এবং তাদের জনপরিসংখ্যানগত তথ্য, অর্থনৈতিক ও সামাজিক তথ্যের সরকারি ও সামগ্রিক গণনা। উন্নয়নের জন্য তথ্য। ভাবুন, আপনার সংগৃহীত তথ্য যদি আপনার সন্তানদের জন্য আরও ভালো বিদ্যালয় গড়ে তুলতে সাহায্য করতে পারে, তাহলে আপনারাই জনগণনা কাজকর্মের প্রকৃত অগ্রদূত। আপনি কেবল তথ্য সংগ্রহ করছেন না, আপনি ভারতের অগ্রগতির ভিত্তি স্থাপন করছেন। এনুমারেটর সাহেব, আপনি কিন্তু এই দেশের এমন একটি কাজে নিযুক্ত হয়েছেন যে কাজে নিজেকে গর্ববোধ করতে পারবেন এবং ভারতের অগ্রগতির ভিত্তি স্থাপন করতে পারবেন। জনগণের সুবিধা ও কল্যাণের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির পরিকল্পনা করতে পারবেন, যেমন উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। সংসদ, বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলির জন্য আসন নির্ধারণ করতে পারবেন। বাসস্থান, পরিকাঠামো এবং জনসেবামূলক নীতি তৈরির কাজ করতে পারবেন। গবেষণামূলক কাজকর্মে সহায়তা করতে পারবেন। আপনার উদ্দেশ্য কি? আমাদের দেশ গঠনের লক্ষ্যে তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস প্রদান করা, যেমন জনপরিসংখ্যান, নগরায়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড, সাক্ষরতার হার ও শিক্ষা, জাতীয় উপজাতি, ভাষা, ধর্ম, বাসস্থান ও পরিবারে উপলব্ধ সুযোগ সুবিধাসমূহ। গৃহতালিকা প্রস্তুতিকরণ। ফিল্ডের কাজ 16/8/2026 থেকে 14/9/2026 পর্যন্ত চলবে। মানে আমরা যারা এনুমারেটর এবং সুপারভাইজার মহাশয়রা আছেন, তারা
16ই আগস্ট থেকে শুরু করে 14ই সেপ্টেম্বর পর্যন্ত এবছর 2026 সালে এই ফিল্ডের কাজ করবেন এবং আমাদের যারা বাসিন্দা আছেন তারা 1 আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে নিজেরাই অনলাইনের মাধ্যমে এই গৃহতালিকা প্রস্তুতিকরণ করতে পারবেন। সমস্ত বাড়ি, সেন্সাস গৃহ এবং পরিবারকে শনাক্ত করে একটি সুশৃঙ্খল তালিকা প্রস্তুত করতে হবে। এই হচ্ছে আমাদের কার্যক্রম। আরও কি রয়েছে? বাসস্থানের অবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধা এবং পরিসম্পদ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, যেমন ছাদ কী উপাদান দিয়ে তৈরি, পানীয় জলের উৎস কী, শৌচাগারের উপলব্ধতা ইত্যাদি। ফলাফল কি? জনগণনা কাজকর্মের জন্য একটি মাস্টার ফ্রেম বা মূল কাঠামো তৈরি করা হয়, যা নিশ্চিত করে যে পরবর্তী পর্যায়ে গণনার থেকে কোনো ব্যক্তি বা পরিবার বাদ না পড়ে। জনসংখ্যা গণনা সময়সীমা ফেব্রুয়ারি 2027 এবং যেখানে তুষারবৃত অঞ্চল মানে যেখানে বরফ পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর 2026-এর ভিতর শেষ করতে হবে। আমাদের কার্যক্রম কি? আমাদের বলতে এখানে এনিউমারেটর এবং সুপারভাইজার মহাশয়দের কথাই বলা হয়েছে। দেশের প্রতিটি ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে গণনা পরিচালনা করা। এখানে মনে রাখতে হবে প্রতিটি ব্যক্তি মানে যার SIR 2026-এ নাম আছে তাকে যেমন ধরতে হবে, যার 2026-এর নাম নেই তাকেও ধরতে হবে। একটি শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সমস্ত মানুষই কিন্তু এই আওতায় আসবে। প্রতিটি ব্যক্তির বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, যেমন তার বয়স, তার লিঙ্গ, শিক্ষার অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম। তথ্য সংগ্রহের নির্ধারিত সময় 1 মার্চ 2027 রাত 12টা। দেশের জনসংখ্যার একটা সঠিক চিত্র তুলে ধরার লক্ষ্যে সমস্ত তথ্য একটি সুনির্দিষ্ট সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়। তথ্য সংগ্রহ ও নিরীক্ষণের পদ্ধতি। তথ্য সংগ্রহের পদ্ধতি কিভাবে সংগ্রহ করব তার একটা পদ্ধতি দেখা যাক। গণনাকারীর দ্বারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, একে ক্যানভাসার পদ্ধতি বলা হয়। গণনাকারীদের মাধ্যমে তাদের নিজেদের মোবাইল ফোনের অ্যাপ দিয়ে কাজটা হবে। আপনার নিজের মোবাইল ফোনটি নিয়ে সেই কাজটি করতে হবে। উত্তরদাতাদের দ্বারা স্বগণনা ওয়েব পোর্টালের মাধ্যমে স্বগণনা এবং গণনাকারীর দ্বারা বাড়ি বাড়ি গিয়ে তার যাচাইকরণ করতে হবে। অর্থাৎ যদি কোনো উত্তরদাতা মানে যদি কোনো বাসিন্দা, যদি কোনো ব্যক্তি নিজে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে তার যে 12 ডিজিটের আইডিটা রয়েছে সেই আইডিটা নিয়েই এনুমেরেটর সাহেবদের কাজ করতে হবে। মাল্টি লেয়ার চেক। তত্ত্বাবধায়কের পর্যবেক্ষণ। কোনো অসঙ্গতি পাওয়া গেলে সে বিষয়ে তত্ত্বাবধায়কেরা মন্তব্য যোগ করবেন। পুনঃ যাচাইকরণ লুপ। চার্জ অফিসাররা ফিল্ড পর্যায়ে পুনরায় যাচাইয়ের জন্য সমস্যা চিহ্নিত করতে পারেন। জনগণনা 2027 স্বগণনা পদ্ধতি। এই প্রথমবার জনগণ ও স্বগণনা পোর্টালের মাধ্যমে তাদের তথ্য জমা দিতে পারবেন। সুবিধা কি? শহরাঞ্চল, রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি টাউনশিপ বা হোস্টেল ইত্যাদি। গণনাকারীর পক্ষে এই পরিবারগুলির থেকে পাওয়া তথ্য সঠিক কিনা সেই বিষয়টি নিশ্চিত করা আরও সহজ হবে। আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা কি? স্বগণনাকৃত বাড়িগুলো যাচাই করতে এবং সম্পূর্ণ গণনা নিশ্চিত করতে গণনাকারীর ভূমিকা অপরিহার্য। তত্ত্বাবধায়ক প্রদত্ত তথ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা তা যাচাই করবেন। যখন একজন এনুমিনেটর ফিল্ডে নামবেন তখন তার ফোনের এই সমস্ত ক্রাইটেরিয়া থাকা অবশ্যই প্রয়োজন। অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর উপরে হতে হবে এবং iOS ভার্সন 15 উপরে হতে হবে এবং কমপক্ষে 4 GB র্যাম থাকতে হবে। গণনাকারী ও তত্ত্বাবধায়কদের কার্যক্রমের ধারা। কীভাবে গণনাকারী ও তত্ত্বাবধায়ক, এখানে গণনাকারী মানে এনুমিনেটর আর তত্ত্বাবধায়ক মানে সুপারভাইজার, তাদের কি কার্যক্রম রয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি। প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর প্রস্তুতি নেওয়া হবে। গৃহতালিকা ব্লক শনাক্তকরণ ম্যাপিং। প্রথমে গৃহতালিকা তৈরি করা হবে এবং ব্লক নির্ধারণ করা হবে। তথ্য সংগ্রহ যাচাইকরণ, তারপরে তথ্য সংগ্রহ করা হবে এবং তার যাচাইকরণ করা হবে। গণনাকারী তাদের অ্যাপের মাধ্যমে এটা করে থাকবেন। তথ্য সিঙ্ক এবং তত্ত্বাবধান। ইন্টারনেট সংযোগ করার পর তথ্যগুলো সেভ করতে হবে এবং তারপরে সমাপ্তি এবং শংসাপত্র পাওয়া হবে। সফলতার মূল ভিত্তি। আপনার সাফল্য নির্ভর করে আপনার প্রস্তুতি, আপনার আচরণ এবং আপনার কর্তব্যনিষ্ঠার উপর। আপনার কাজে নৈপুণ্য বাড়ান। প্রশিক্ষণ চলাকালীন সমস্ত ধারণা ও নির্দেশাবলী ভালোভাবে বুঝে নিন। কোনো কিছু জানার জন্য জিজ্ঞাসা করতে কখনো দ্বিধা করবেন না। ভরসা তৈরি করুন। আপনার নির্ধারিত এলাকার লোকজনের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন।
আপনার সৌজন্য ও পেশাদারিত্ব নির্ভুল ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করবে। প্রতিটি আলাপচারিতায় কিভাবে বিশ্বাস স্থাপন করা যায়। সর্বদা আপনার সরকারি পরিচয়পত্র প্রদর্শন করুন। যখন ফিল্ডে নামবেন আই কার্ড সাথে রাখুন, আই কার্ডটি দেখুন। হাসি মুখে ও যথাযথ অভিবাদন সহকারে উত্তরদাতাদের কাছে যান। আপনার আগমনের উদ্দেশ্য তাকে সংক্ষেপে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন। কখনো তাড়াহুড়ো করবেন না। আপনার বন্ধুত্বপূর্ণ চেহারা এবং সৌজন্যই আপনার সবচেয়ে বড় সম্পদ। এইবার সবচেয়ে বড় কথা, কত টাকা ভাতা পাবেন। এই প্রশিক্ষণ বাবদ যে সাম্মানিক এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় তা প্রতিদিন 400 টাকা। প্রশিক্ষণ ভাতা মানে হলো ট্রেনিং পিরিয়ডের সময় যে কদিন ট্রেনিং হবে প্রতিদিন 400 টাকা করে দেবে। এবং মোট সাম্মানিক কত, উভয় পর্যায়ে মিলিয়ে 25,000 টাকা। গৃহ তালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনার জন্য 9,000 টাকা এবং জনসংখ্যা গণনার জন্য 16,000 টাকা। অর্ডারগুলি এসেছে সেগুলো দেখুন। ভারতীয় মহাপঞ্জীকর বা জনগণনা কমিশন সর্বভারতীয় পর্যায়, ওখান থেকে জনগণনা কার্য নির্দেশালয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়, সেখান থেকে জনগণনার উপাধি আর নিযুক্ত কর্মকর্তা। এদিকে জনগণনার উপাধিকে প্রিন্সিপাল বা সেন্সাস অফিসার জেলা বা শহরের ক্ষেত্রে, তারপরে আসবেন চার্জ অফিসার সাব ডিস্ট্রিক্ট বা শহরের ক্ষেত্রে, তারপরে আসবে গণনাকারী ও তত্ত্বাবধায়ক মানে এনিউমারেটর এবং সুপারভাইজার। এদিকে নিযুক্ত কর্মকর্তা জেলা বা ম্যাজিস্ট্রেট যিনি আছেন উনি, তারপর তহসিল, তারপর রাজ্য সরকার বা স্থানীয় ফিল্ড বা স্থানীয় সংস্থাগুলির শিক্ষক, অন্যান্য ফিল্ড পর্যায়ের কর্মকর্তা প্রমুখ। জনগণনা আইন অবশ্যই জানা দরকার। আসুন দেখে নিই জনগণনার কি আইন ও ধারা রয়েছে। ভারতীয় সংবিধানে জনগণনা মোট কতবার রয়েছে? 32 বার রয়েছে। কোথায় কোথায় রয়েছে সমস্ত কিছু ধারার দেওয়া রয়েছে। জনগণনা আইন 1948, জনগণনা বিধি 1990। আচ্ছা, একটা বিষয় আপনাদের অবশ্যই জানা দরকার যে জনগণনা পরিচালনার জন্য মানে একটা জনগণনা করার জন্য আইনের সাহায্য কেন প্রয়োজন। 1. প্রশাসনিক দায়বদ্ধতা নির্ধারণের জন্য। 2. প্রয়োজনীয় অর্থ সাহায্য পাওয়ার জন্য। 3. জনগণনার পরিধি, এলাকা ও সময় নির্ধারণের জন্য। 4. সহযোগিতা করতে এবং সঠিক তথ্য দিতে জনগণের উপর একটি আইন বাধ্যবাধকতা আরোপ করার জন্য। 5. জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের সততার সাথে কাজ করার জন্য একটি আইন বাধ্যবাধকতা আরোপ করার জন্য। জনগণনার মাধ্যমে সংগৃহীত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা প্রতিষ্ঠা করার জন্য এবং এছাড়াও আরও অন্যান্য কারণের জন্য। এবার যে ধারাগুলি বিশেষ করে লক্ষ্য রাখার প্রয়োজন সেটি হচ্ছে 8 নম্বর ধারা। দেখুন, জিজ্ঞাসাবাদ উত্তরদানের বাধ্যবাধকতা। মানে আপনি একটি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেই পারেন যে এই বাড়ির হাউস হোল্ড নেম কি হবে, এই বাড়িতে কটি রান্নাঘর রয়েছে, এবাড়িতে কটি এন্ট্রান্স রয়েছে, আপনি প্রশ্ন করতেই পারেন এবং উত্তরদানের বাধ্যবাধকতা করতে পারেন। 11 নম্বর শাস্তির বিধান। উভয় পক্ষেই যদি এনিউমারেটর কোনো ভুল কাজ করে তার শাস্তি হতে পারে এবং উত্তরদাতা যদি কোনো খারাপ ব্যবহার করে তারও শাস্তি হবে। 15 নম্বরে জনগণনার নথিপত্র পরীক্ষাযোগ্য নয়, সাক্ষ্য হিসাবে গ্রহ্য নয়। প্রশ্ন করার অধিকার এবং উত্তর দেওয়ার বাধ্যবাধকতা। একজন জনগণনা কর্মী তার এলাকার পরিসীমার মধ্যে সমস্ত লোককে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, যেহেতু এ সম্পর্কে কেন্দ্রীয় সরকার আইন অনুযায়ী নির্দেশ দিয়েছেন এবং সরকারি গেজেট তা প্রকাশিত হয়েছে এবং তাকে এসব প্রশ্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপধারা 1 অনুযায়ী প্রত্যেক ব্যক্তি যাকে কোনো প্রশ্ন করা হয়েছে আইনগতভাবে তার সেরা জ্ঞানবুদ্ধি ও বিশ্বাস মতন সেই প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য থাকবেন। তবে অবশ্য দেশাচার বা প্রচলিত রীতিনীতির কারণে সামাজিক বাধা থাকলে কোনো ব্যক্তিকে তার পরিবারের কোনো মহিলা সদস্যের নাম বলতে বাধ্য করা যাবে না। তেমনি কোনো মহিলাও তার জীবিত বা মৃত স্বামীর নাম বা পরিবারের অন্যান্য সদস্যদের নাম বলতে বাধ্য থাকবেন না। গৃহের নম্বর প্রদান ও প্রবেশের অনুমতি প্রদান। জনগণনার কাজের জন্য এবং প্রচলিত দেশাচার মেনে যেটুকু অনুমতি দেওয়া যেতে পারে, যে কোনো বেষ্টিত স্থান বা জলযান বা অন্য কোনো স্থানে বসবাসকারী সকল ব্যক্তি জনগণনা কর্মীকে ওই সব স্থানে প্রবেশের সেই অনুমতিটিকে দেবেন এবং জনগণনার কাজের জন্য যেটুকু দরকার একটি নির্দিষ্ট স্থানে সেটুকু জায়গায় রং করার ও অক্ষর বা চিহ্ন লেখার বা নম্বর লাগানোর অনুমতিও তিনি দেবেন। যদি কোনো গ্রামবাসী আপনাকে নাম্বার দিতে না দেয় কিংবা তার বাড়ির সীমানায় ঢুকতে না দেয়, আপনি সুপারভাইজার মহাশয়কে ফোন করবেন, তাকে জানাবেন বিষয়টি এবং তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন।
ধারা 11 শাস্তির বিধান। কোনো জনগণনা কর্মী অথবা কোনো ব্যক্তি জনগণনার কাজ চলাকালীন আইনগতভাবে যিনি প্রয়োজনীয় সহায়তা করতে বাধ্য, তিনি যদি আইনানুযায়ী বা ওই আইনের কোনো বিধি অনুযায়ী তার উপর ন্যস্ত কোনো কর্তব্য পালন করতে অস্বীকার করেন, বা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সেই কর্তব্য পালনে বাধা দেন বা অসুবিধার সৃষ্টি করেন, অথবা কোনো জনগণনা কর্মী অথবা কোনো ব্যক্তি জনগণনার কাজ চলাকালীন আইনগতভাবে যিনি প্রয়োজনীয় সহায়তা করতে বাধ্য, তিনি যদি আইন অনুযায়ী বা ওই আইনের কোনো বিধি অনুযায়ী তার উপর ন্যস্ত কোনো কর্তব্য পালনে সঙ্গত পরিশ্রম করার ব্যাপারে অবহেলা দেখান বা তার কাছে পাঠানো কোনো আদেশ অমান্য করেন, কিংবা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সেই কর্তব্য পালনে বা আদেশ মান্য করার ব্যাপারে বাধা দেন বা অসুবিধার সৃষ্টি করেন, অথবা কোনো জনগণনা কর্মী যদি ইচ্ছাকৃতভাবে কোনো অপমানজনক বা অসঙ্গত প্রশ্ন করেন বা জেনে শুনে ভুয়ো কাগজপত্র জমা দেন বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়াই জনগণনায় প্রাপ্ত তথ্যাদি প্রকাশ করেন, অথবা কোনো বাছাই কর্মী, সংকলনকারী অথবা অন্য কোনো জনগণনার কর্মী যিনি কোনো জনগণনার কাগজ অপসারণ, ক্ষতিসাধন বা নষ্ট করেন, বা কোনো জনগণনার তথ্যের মিথ্যা বর্ণনা বা সারণীকৃত তথ্যের কোনো ক্ষতিসাধন করেন, অথবা ধারা 4 অনুযায়ী কোনো স্থানীয় কর্তৃপক্ষ যদি কোনো আদেশ পালন না করেন। কোনো ব্যক্তি যিনি 8 নম্বর ধারা অনুযায়ী তার সেরা জ্ঞান বুদ্ধি ও বিশ্বাস মতন জনগণনাকারী প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য, তিনি যদি ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর দেন অথবা উত্তর দিতে অস্বীকার করেন, অথবা কোনো ব্যক্তি বেষ্টিত স্থান, জলযান বা অন্য কোনো জায়গায় 9 নম্বর ধারা অনুযায়ী কোনো জনগণনা কর্মকর্তাকে সঙ্গত প্রবেশাধিকার থেকে অস্বীকার করেন, অথবা কোনো ব্যক্তি যিনি জনগণের প্রয়োজন করা রং লাগানো কোনো অক্ষর বা চিহ্ন বা সংখ্যাকে মুছে দেন বা পাল্টে দেন বা ক্ষতিগ্রস্ত করেন বা পরিবর্তন ঘটান, এই সমস্ত যদি করে থাকেন, এই সমস্ত যদি যে সমস্ত বলা হচ্ছে এগুলো কিন্তু সবই শাস্তির বিধান। কোনো ব্যক্তি যার বিধি 10 অনুযায়ী প্রশ্নাবলী ভর্তি করার কথা, তিনি যদি জেনে বুঝে এবং যথাযথ কারণ ছাড়া এই বিধিবদ্ধ কার্য সংগঠিত করতে ব্যর্থ হন, অথবা যদি কোনো মিথ্যা বক্তব্য পেশ করেন, অথবা কোনো ব্যক্তি যিনি জনগণনা অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করেন, তাহলে সেই ব্যক্তি শাস্তিস্বরূপ 1000 টাকা পর্যন্ত জরিমানার যোগ্য হবেন এবং অপরাধের শাস্তি হিসাবে 3 বছর পর্যন্ত তাকে কারাবাস হতে পারে। আচ্ছা, 15 নম্বর ধারা যেটি বলা হয়েছিল যে নথিপত্র পরীক্ষাযোগ্য না এবং সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য না, এটি কি? জনগণনার কর্মী কর্তব্যরত থাকাকালীন যেসব বই, খাতা, নথি তৈরি করবেন অথবা 10ম ধারা অনুযায়ী যেসব সূচি অর্পণ করবেন তা পরীক্ষা করার কোনো অধিকার কোনো ব্যক্তির থাকবে না, এবং তার মানে যিনি এনিউমারেটর তিনি যখন সমস্ত ব্যক্তিদের সমস্ত তথ্য নেবেন, সেই জিনিস কিন্তু কোনো পাবলিক দেখার অনুমতি পাবে না, জোর করে দেখতে পারবে না। 1872 সালের ভারতীয় সাক্ষ্য আইনে সম্পূর্ণ বিপরীত কিছু বলা থাকলে ওই সব বই, খাতা, নথি বা সূচির অন্তর্ভুক্ত কোনো বিষয় একমাত্র এই আইন এবং আইনের দৃষ্টিতে সংগঠিত কোনো অপরাধের জন্য প্রয়োজনীয় আইনটুকু ছাড়া কোনো রকম দেওয়ানি বা ফৌজদারি মামলা সাক্ষ্য হিসাবে গ্রাহ্য হবে না। তবে এই আইন বা অন্য আইন অনুসারে কাজ করা বা না করা, সেন্সাস আইন যদি কোনো অপরাধ হয় তবে তার জন্য অভিযোগ আনা যেতে পারে এবং সেই অভিযোগ অনুসারে ওই সব নথিপত্র পেশ করা যেতে পারে। জনগণনা বিধি 1990 30/1990 তারিখে বিজ্ঞাপিত পরিবর্তিত সংশোধিত হয়েছিল। জনগণনা কার্যভার চার্জ অফিসারকে দেওয়া হবে। নিয়োগ কে করবেন? এসডিএম, সিটিএম বা তহসিলদার বা ম্যাজিস্ট্রেট। তারপর সহকারী চার্জ অফিসার বা অতিরিক্ত চার্জ অফিসার এবং উপচার্জ অফিসার। কে নিয়োগ করবেন? অতিরিক্ত তহসিলদার বা মামলাতাদার বা বিডিও, শহরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। পরে তত্ত্বাবধায়ক কে করবেন? সাধারণ গণনাকারীর পদমর্যাদার থেকে উচ্চ পদমর্যাদা কর্মকর্তা। এবং গণনাকারী কারা হবেন? শিক্ষক, কেরানি বা অন্যান্য যে কোনো কর্মচারী। জনগণনার প্রধান কর্মকর্তা যিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব থাকেন তিনি গণনাকারী নামে পরিচিত, বা আমরা ইংলিশে যাকে বলা হয় এনুমেরেটর। এই ধরনের 6 জন গণনাকারীর কাজ সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক নামক একজন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকেন। তার মানে একজন সুপারভাইজার 6 জন এনুমারেটরকে নিয়ে তৈরি হয়। 6 নম্বর আইনের 8 নম্বর ধারার উপধারা 1 অধীনে কেন্দ্রীয় সরকার কর্তৃক সরকারি গেজেটের মাধ্যমে জনগণনার সূচি বা জনগণনার প্রশ্নাবলী বিজ্ঞাপিত করা হবে। 6 জনগণনার তারিখ ও সময়সীমা ঘোষণা। কেন্দ্রীয় সরকার সরকারি গেজেটে
একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জনগণনা শুরুর তারিখ এবং যে সময়সীমার মধ্যে গৃহতালিকার প্রস্তুতিকরণ কার্যক্রম ও জনসংখ্যা গণনা চলবে তা ঘোষণা করতে পারে। প্রথম পর্যায়ে 7/1/2026 তারিখে ভারতীয় গেজেটে রাজপত্রে জারি করা হয়েছে। একই বিজ্ঞপ্তি 11/5/2026 তারিখে পশ্চিমবঙ্গের কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে। গণনাকারী ও তত্ত্বাবধায়কদের মূল দায়িত্ব এনিউমারেটর এবং সুপারভাইজারদের মূল দায়িত্ব কি? গণনাকারীর কি দায়িত্ব থাকবে? প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, ব্যবহারকারী নির্দেশিকা অধ্যয়ন করতে হবে এবং গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনা মোবাইল অ্যাপটির সাথে হাতে কলমে পরিচিতি লাভ করতে হবে। তারপর নির্ধারিত গৃহতালিকা ব্লক, যাকে বলা হয় HLB, এর অন্তর্গত প্রতিটি বাড়ি সেন্সাস গৃহ এবং পরিবার পরিদর্শন করতে হবে যাতে কোনোটি বাদ না যায়। যেসব বাড়িতে নাম্বার দেওয়া নেই সেগুলোতে নম্বর দিতে হবে। গৃহতালিকা প্রস্তুত করতে হবে, গৃহ গণনার অ্যাপ ব্যবহার করে সেগুলোকে করতে হবে। এনিমেটর কি করবেন, সুপারভাইজার কি করবেন? সকল গণনাকারী প্রশিক্ষণে যাতে অংশগ্রহণ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাকে। নির্ধারিত গৃহতালিকা ব্লকে উপস্থিত থেকে ব্লকের সীমানা এবং উল্লেখযোগ্য স্থানগুলি যে ল্যান্ডমার্ক সেগুলো মিলিয়ে দেখে নিতে হবে এবং সেগুলো যদি কোনো পরিবর্তন করতে হয় তা চার্জ অফিসারকে জানাতে হবে। সুপারভাইজারি সার্কেলের অন্তর্ভুক্ত সকল গৃহতালিকা ব্লকগুলিকে নিয়ে একটি নকশা মানচিত্র তাকে প্রস্তুত করতে হবে। নির্ধারিত গৃহতালিকা ব্লকে উপস্থিত থেকে তত্ত্বাবধায়কদের অ্যাপের মাধ্যমে গণনাকারীদের দ্বারা নথিভুক্ত তথ্য পর্যবেক্ষণ করতে হবে এবং প্রিভিউ করতে হবে এবং তথ্যের যথার্থ পরীক্ষা করতে হবে। নিশ্চিত করতে হবে যে গৃহতালিকার ব্লক নম্বর নিরবিচ্ছিন্নভাবে থাকে এবং একে অপরের সাথে সমাপতিত না হয়, ওভারল্যাপ না করে যায় এবং একই সাথে নিশ্চিত করতে হবে যে সমস্ত গৃহতালিকা ব্লক সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত হয়েছে ও সম্পূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরের দিন এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। নমস্কার।